আমি রেকর্ড করব। হ্যাঁ, রেকর্ড করতে পারো, পারমিশন দিছি। আচ্ছা দেখো, আমাদের আজকের আলোচনা শুরু করব এই ওয়েস্টেডের পরীক্ষা এবং চৌম্বক ক্ষেত্র, চ্যাপ্টার 4। তো প্রথম জিজ্ঞাসা হচ্ছে চৌম্বক ক্ষেত্র কি। যেমন কিছু জিনিস আছে ফিজিক্সে, সেটা হলো যে মানুষ আগে বিষয়টা জানলো, তারপরে সেটাকে ইনভেন্ট করলো, মানে একটা জিনিসকে জানার পরে ইনভেন্ট করলো। আর কিছু জিনিস আছে জানার অনেক আগে থেকেই বিষয়গুলো আছে, কিন্তু তারা জিনিসটাকে মানে ইনভেনশন মানে হচ্ছে একটা কিছুকে খুঁজে পাওয়া। হ্যাঁ, ইনভেনশন অর ডিসকভার, আমি এই ইংরেজি নিয়ে একটু গন্ডগোলে আছি। যেমন ডিসকভারি মানে সম্ভবত খুঁজে পাওয়া, আর ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার করা, তাত্ত্বিক আবিষ্কার, হোয়াটএভার। এখন ধরো আমার ইংরেজি যদি ভুল হয়, তাহলে তোমরা বাংলায় বুঝে নাও যে এরকম দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আমি একটা জিনিসকে খুঁজে পেলাম, যেমন চুম্বক কি, সেটা আমরা ডিসকভার আর ইনভেন্ট। ইনভেনশন। আচ্ছা, ডিসকভার হইতে স্যার খুঁজে পাওয়া স্যার, যেটা খুঁজে আগে পাওয়া, ছিল কিন্তু কেউ ইয়েস, জানতো না। কেউ আর জানতো না। ইনভেন্ট হইতে স্যার আবিষ্কার করা স্যার। আবিষ্কার করা, হ্যাঁ সেটাই। হ্যাঁ, ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার করা, ইনোভেশন, ইনোভেটিভ, এইরকম একটা কিছু। হ্যাঁ ঠিকই আছে, আমি বলে আবার তাহলে চৌম্বক ক্ষেত্রটা অনেক আগেই ডিসকভার্ড ছিল। চুম্বক এবং চৌম্বক ক্ষেত্র সেই আমরা ছোটবেলায় পড়ছি যে এশিয়া মাইনরে ম্যাগনেসিয়া নামক স্থানে একজন রাখাল বালক চুম্বক আবিষ্কার করে, মানে ডিসকভার করে। এটা ছিল একটা ডিসকভারি। হ্যাঁ, তো এখন যখন বিজ্ঞানীরা তড়িৎ আবিষ্কার করলো, চলতড়িতের নানান রকম ঘটনা পর্যবেক্ষণ করলো, তখন তারা একটা অদ্ভুত জিনিস দেখলো। সেটা হচ্ছে, যেটা দেখলো যে কোন একটা চুম্বকের, আচ্ছা আমরা একটা এখানে তোমাদের বইতেই একটা ছবি এঁকে জিনিসটাকে বোঝানো হয়েছে যে একটা কম্পাস আছে, এরকম ভাবে মনে করো একটা কম্পাস, এটা একটা কম্পাস। এটা যদি একটা কম্পাস কাটা হয়, একটা স্ট্যান্ডের মধ্যে একটা কম্পাস কাটা আছে, এটা আমরা সিম্পলি বোঝানোর জন্য বললাম। মনে করো কম্পাসের এরকম নর্থ সাউথ আছে, নর্থ সাউথ পোল, এরকম ভাবে একটা কম্পাস ইয়ে করা আছে। এখন এই কম্পাসের উপরে আমরা যদি এরকম ভাবে একটা তড়িৎবাহী তার, যদি এটার মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, এটা বিজ্ঞানী ওয়েস্টেডের পরীক্ষা ছিল। তো দেখা গেল যে এরকম এটার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, হ্যাঁ, তাহলে তড়িৎ প্রবাহিত হলে এই কাঁটাটা বিক্ষিপ্ত হয়, অর্থাৎ এই কাঁটাটা এইদিকে অথবা এইদিকে বিক্ষিপ্ত হয়। কম্পাসের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে কম্পাসের কাঁটাটা এদিকে বিক্ষিপ্ত হয়, এবং এই বিক্ষিপ্ত হওয়ার যে দিকটা, সেই দিকটাকে এরকম বলে যে চৌম্বক ক্ষেত্রের যদি, আচ্ছা আমরা এখানে ডিরেকশনটাকে একটু চেঞ্জ করে আঁকি। যেমন আমরা যদি তড়িৎ প্রবাহের দিকটাকে এইভাবে দেখাই, আমরা যেহেতু বাম পাশে নর্থ পোল আছি, তড়িৎ প্রবাহের দিকটা যদি এইভাবে দেখাই, তাহলে তড়িৎ প্রবাহের দিকে আমি যদি এরকম ভাবে মনে করি যে এখানে একজন মানুষ এরকম ভাবে ভেসে আছে, মানে তার দুই হাত এরকম দুই দিকে দিয়ে ভেসে আছে, মনে করো এরকম ফ্লাই করতেছে একজন, এই তারটার উপর দিয়ে কেউ একজন ফ্লাই করতেছে, এটা হচ্ছে তার লেফট হ্যান্ড, এটা হচ্ছে তার রাইট হ্যান্ড। হ্যাঁ, এখন তড়িৎবাহী তারে তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের দিক বরাবর কেউ একজন ফ্লাই করতেছে, এরকম যদি বুঝি, এরকম যদি চিন্তা করি, তাহলে তার বাম হাতের দিকে চুম্বকের নর্থ পোলটা ঘুরে যাবে।
যদি আমরা এখানে এবং জিনিসটা দেখো, তার বাম হাত যেদিকে সেদিকে নর্থ পোলটা ঘুরে যাবে। তো এইটা ছিল ওয়েস্টেডের একটা পরীক্ষা। ওয়েস্টেডের পরীক্ষায় কোনো তড়িৎবাহী তার একটা কম্পাস কাঁটাকে বিক্ষেপ দেয়, এটা ছিল ওয়েস্টেডের একটা পরীক্ষা। এখন এই ঘটনাটা এই যে এখানে একরকম ভাবে ঘটলো, আমরা এই ঘটনাটাকে আরেকটা পরীক্ষা দিয়ে, যেটা তোমাদের নবম দশম শ্রেণীতে ছিল সম্ভবত এই পরীক্ষাটা, আমরা আরেকটা পরীক্ষা দিয়ে জিনিসটাকে একটু ইয়ে করি। মনে করো এটা একটা কার্ডবোর্ড, হ্যাঁ এটা একটা কার্ডবোর্ড বা একটা হার্ডবোর্ড, কার্ডবোর্ডই বলি, এটা একটা কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডের মধ্যে এইভাবে কার্ডবোর্ডকে ভেদ করে একটা তার আছে, যে তারের মধ্যে এভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। এখন এই কার্ডবোর্ডের মধ্যে যদি আমরা এরকম, আমি ডটগুলা দিচ্ছি না, আমরা মনে করো এখানে কিছু ম্যাগনেটিক পার্টিকেল, ম্যাগনেটিক পার্টিকেল মানে হচ্ছে আমরা মিহি কিছু লোহার চূর্ণ এখানে রেখে এটার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করি, এরপরে যদি কার্ডবোর্ডটার মধ্যে আস্তে আস্তে টোকা দিই, টোকা দিলে কি হবে, কার্ডবোর্ডটার মধ্যে ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হলে যে ম্যাগনেটিক পার্টিকেল গুলা ছিল, চৌম্বক কণাগুলো ছিল, সেই চৌম্বক পদার্থের কণাগুলো ছিল, সেই কণাগুলো একটু ভেসে উঠবে। কার্ডবোর্ডটা যদি ভাইব্রেট করে তাহলে এগুলো একটু ভেসে উঠবে। ভেসে ওঠার পর এরা যখন রিঅ্যারেঞ্জ হবে তখন আমরা দেখতে পাবো যে অনেকটা এরকম ভাবে সার্কুলার ভাবে এই কার্ডবোর্ডের মধ্যে ম্যাগনেটিক পার্টিকেল গুলা এরকম ভাবে সার্কুলার ভাবে সজ্জিত হয়েছে। তাহলে এরকম সার্কুলার ভাবে সজ্জিত হওয়া মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এমন কোনো অদৃশ্য বল আছে, যেই বলগুলো এরকম সারিবদ্ধভাবে এই চৌম্বক কণাগুলোকে এরকম সারিবদ্ধভাবে বৃত্তাকারে সাজিয়ে ফেলে, এরকম ভাবে বৃত্তাকারে এরকম সারিবদ্ধভাবে সাজিয়ে ফেলে। তো এইটুকু দেখে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে কণাগুলোর উপর এক ধরনের বল ক্রিয়া করে, যেই বলটাকে আমরা বলতেছি চুম্বক বল। এখন কেন এটাকে চুম্বক বল বললাম, এটার ব্যাখ্যা আমরা যদি এখান থেকে আগে নেই, যে তড়িৎবাহী তার যেহেতু চুম্বকের উপর প্রভাব বিস্তার করে, আর চুম্বক যেহেতু চুম্বকের দ্বারা প্রভাবিত হয়, চুম্বকের দ্বারা বা চুম্বক পদার্থের দ্বারা প্রবাহিত হয়, তাহলে যখন তড়িৎবাহী তার একটা কম্পাসের কাছে তড়িৎবাহী তারকে আমরা ধরবো, তখন যেহেতু কম্পাস কাঁটার মধ্যে বিক্ষেপ হয়, কম্পাস কাঁটার মধ্যে যেহেতু বিক্ষেপ হয়, তাই আমরা বলবো যে এই বিক্ষেপটা মিন করে যে নিশ্চয়ই তড়িৎবাহী তার কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যেই চৌম্বক ক্ষেত্রটা কম্পাস কাঁটাকে বল প্রয়োগ করে, যে বলের কারণে এটার বিক্ষেপ হয়। এখন এইখানে এই পরীক্ষাটাতে আমরা যে ঘটনাটা অবজার্ভ করব সেটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য, যে আমরা যদি এখানে একটা ছোট কম্পাস রাখি, এখানে যদি একটা ছোট কম্পাস রাখি, তাহলে আমরা দেখব যে এই কম্পাসের নর্থ পোলটা ওই দিকে থাকবে আর সাউথ পোলটা এইদিকে থাকবে। যদি একটা কম্পাসকে আমি এখানে রাখি, এখানে যদি একটা কম্পাস রাখি, তখন দেখব নর্থ পোলটা এদিকে থাকবে, এই ডান দিকে থাকবে, সাউথ পোলটা এদিকে থাকবে। যদি একটা কম্পাসকে আমরা এইখানে রাখি, তখন দেখব নর্থ পোলটা এদিকে থাকবে, এদিকে, এটা নর্থ পোল, এদিকে সাউথ পোল। অর্থাৎ যদি তারের ভিতর দিয়ে একটা শক্তিশালী তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তাহলে এই তড়িৎ প্রবাহের পর এই কার্ডবোর্ডের মধ্যে আমরা যদি এরকম ভাবে কম্পাসকে বিভিন্ন পজিশনে রাখি, তাহলে নর্থ পোলের ডিরেকশনটা এদিকে হবে। তাহলে নর্থ পোলের ডিরেকশন যদি এইদিকে হয়, তাহলে এই প্রত্যেকটা সার্কেলের মধ্যে আমরা এরকম ভাবে একটা ডিরেকশন দিতে পারি। অর্থাৎ যে চৌম্বক ক্ষেত্রগুলো এরকম ভাবে বৃত্তাকারে তৈরি হয়েছে, এই প্রত্যেকটা চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এরকম, চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এরকম। এখন তুমি দেখো
যে আমরা যদি এখন এইটার অনুরূপ একটা ছবি আঁকি, এভাবে একটা ছবি আঁকার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুল, আর এই হলো হাতের তর্জনী। অর্থাৎ বৃদ্ধাঙ্গুল উপরের দিকে উঠে আসে, আমার ছবি খুব একটা ভালো হচ্ছে না, আর হাতের তর্জনী এইরকম ভাবে ঘুরে আসে, এবং এটা হচ্ছে আমার ডান হাত। ঠিক আছে, তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির তর্জনী, মানে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, আর তর্জনী এবং অন্যান্য আঙ্গুলগুলোকে যদি আমরা ঘুরিয়ে দেই, তাহলে এই আঙ্গুলগুলোর দিক হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, আর বৃদ্ধাঙ্গুলির দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। অর্থাৎ যদি কোথাও তড়িৎ প্রবাহিত হয় তাহলে এরকম ভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন আমরা একটু চিন্তা করি, এই তারটাকে যদি এই তারের প্রবাহের দিকে যদি তুমি বৃদ্ধাঙ্গুলি ধরো, তোমরা চিন্তা করো যে এই তারটার এই দিকে যদি তুমি বৃদ্ধাঙ্গুলি ধরে তড়িৎ প্রবাহের দিক দেখাও, তাহলে ডেফিনেটলি এইদিকে বৃদ্ধাঙ্গুলি ধরলে নিচের দিক দিয়ে আঙ্গুলটা এরকম ভাবে ঘুরে এসে এই পাশে নর্থ পোলটাকে কিন্তু বাম দিকেই ঠেলা দিবে। মানে এই তারের ভিতর দিয়ে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই চৌম্বক ক্ষেত্র হবে এরকম সার্কুলার চৌম্বক ক্ষেত্র। যে এই সার্কুলার চৌম্বক ক্ষেত্র এই তারের ভিতর দিয়ে তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই নর্থ পোলটাকে সেটা বাম দিকে ঠেলবে। এই পরীক্ষা এবং এই দুটো পরীক্ষা মিলে আমরা আসলে তড়িৎবাহী তারের মধ্যে তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এই চৌম্বক ক্ষেত্র যে সত্যি সত্যি তৈরি হয় এবং সেই চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হয়, এই জিনিসটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, রাফির কোনো জিজ্ঞাসা আছে নাকি বলো তো? রাফি, কোনো প্রশ্ন আছে? বুঝতে পারতেছো স্যার এই ব্যাখ্যাটা? এগুলো তো স্যার এগুলো তো স্যার 9 10 নাইন পড়ছি স্যার। টেনেই ভালো করে পড়ছো, হ্যাঁ 9 10এই ভালো করে পড়ছো। তারপরে আমরা জিনিসটাকে একটু রিভিউ করতেছি, এইটা একদম না বলে চট করে আমরা আসবো না। তাহলে এই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখন আমরা এটা নিয়ে প্রশ্ন করতে পারি যে আসলে এই চৌম্বক ক্ষেত্রটা কেন তৈরি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হওয়া মানে হচ্ছে আধান প্রবাহ। তাহলে আমরা বুঝতেছি যে এখন আমরা আসি, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আধান কিউ এর প্রবাহ, তাই না? আচ্ছা, এখন তড়িৎ প্রবাহ চৌম্বকত্ব তৈরি করে, আর চৌম্বকত্ব হচ্ছে এক ধরনের বল যা চৌম্বক পদার্থের উপর ক্রিয়া করে। তাহলে তড়িৎ প্রবাহ যদি আধানের প্রবাহ কিউ হয়, আচ্ছা এখন দেখো, তুমি স্থির তড়িৎ থেকে জেনে আসছো যে তড়িৎ ক্ষেত্র ই কে আমরা কি দিয়ে ডিফাইন করি? তড়িৎ ক্ষেত্র ই মানে হচ্ছে আধানের উপর ক্রিয়ারত বল ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে ই ইকুয়ালস টু হচ্ছে এফ বাই কিউ। কিন্তু চৌম্বক ক্ষেত্র হলো শুধু আধান থেকে কোনো চৌম্বক ক্ষেত্র হয় না, আধান যখন গতিশীল হয় তখন চৌম্বক ক্ষেত্র হয়। এই জন্য চৌম্বক ক্ষেত্র ব্যাপারটা হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ ভি, যেখানে ভি হচ্ছে আধানের বেগ, ভি হচ্ছে আধানের বেগ। তাহলে তুমি লক্ষ্য করো যে চৌম্বক ক্ষেত্র যদি একটা ভেক্টর হয়, চৌম্বক ক্ষেত্র যদি একটা ভেক্টর হয়, তড়িৎ ক্ষেত্র যদি একটা ভেক্টর হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা সিমিলারিটি বোঝা যাচ্ছে। একটা হচ্ছে এফ বাই কিউ, আর একটা হচ্ছে এফ বাই কিউ ভি। এখন যদি চট করে প্রশ্ন করো ভি কেন আসতেছে, কারণ চৌম্বক ক্ষেত্র হচ্ছে গতিশীল আধানের কারণেই হচ্ছে। তো গতিশীল আধানের ক্ষেত্রে মানে এটা অনেকটা মোমেন্টামের মতো একটা কনসেপ্ট এখানে আসতেছে। এটা হচ্ছে স্থির আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, আর এটা হচ্ছে গতিশীল আধানের জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে গতিশীল আধান যখন হয় তখন এই কিউভিটা হচ্ছে একটা টোটাল কোয়ান্টিটি। ঠিক আছে, এটাকে অনেকটা ভরবেগের মতো করে একটা কোয়ান্টিটি তড়িৎ চৌম্বকত্বের মধ্যে এরকম ভাবে আসে। তাহলে বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি। ঠিক আছে, এখন এখানে বিও একটা ভেক্টর, এফ ও একটা ভেক্টর, ভিও একটা ভেক্টর। এই তিন রকম ভেক্টরের সাথে কোরিলেশনটা যেরকম রিলেশন থেকে হয়, সেই রিলেশনটা হচ্ছে যে, এটা তো আমরা বললাম এটা হচ্ছে স্কেলার রিলেশন। এই স্কেলার রিলেশনটাই যখন ভেক্টর রিলেশন হবে, তখন ভেক্টর রিলেশনের ব্যাপারটা হয় এরকম, এফ ইকুয়ালস টু কিউ
কিউ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিউ ইন্টু ভি ক্রস বি, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। অর্থাৎ এফটা আমরা দেখতে পাই, বিটা দেখতে পাই না, ঠিক আছে? যেই এফটা আমরা দেখতে পাই সেই এফটা বি এর কারণে হয়, বি আছে বলে আমরা বল পাই, আর ভি আছে বলে বল পাই। অর্থাৎ ভিটাও, অর্থাৎ আধান যদি গতিশীল হয় তাহলে সে গতিশীল আধান যে চৌম্বক বল প্রাপ্ত হবে সেই চৌম্বক বলের মান এফ ইকুয়ালস টু কিউ, অর্থাৎ আধানের পরিমাণ ইন্টু ভি ক্রস বি। এটা হচ্ছে চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্র, আধান এবং আধানের বেগ সম্পর্কিত একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। আর এখানে আরেকটা জিনিস দেখো, এই দুইটা সমীকরণ থেকে আমরা এদের এককের মধ্যে একটা সিমিলারিটি বা এককের মধ্যে একটা যোগ সাজস খুঁজে পাবো। যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে ই এর একক, ই এর একক হচ্ছে নিউটন পার কুলম, নিউটন পার কুলম। আর বি এর একক কি হবে? বি এর একক হবে নিউটন পার কুলম, কুলম পার মিটার পার সেকেন্ড। তাহলে নিউটন পার কুলম পার মিটার পার সেকেন্ড, এইটাকে আমরা আরেকটা নতুন একক দেই। মানে চৌম্বক ক্ষেত্র ভেক্টর যেটা, সেই চৌম্বক ক্ষেত্র ভেক্টরের একক হচ্ছে ওয়েবার। এটাকে আমরা এই একত্রিত ভাবে এই এককটাকে বলি, বি এর একককে আমরা বলি ওয়েবার। এই যে এটা হচ্ছে নিউটন, বল হচ্ছে নিউটন, কিউ হচ্ছে কুলম, ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে নিউটন পার কুলম, ও সরি, হ্যাঁ পার মিটার সেকেন্ড, পার মিটার পার সেকেন্ড না, পার মিটার হবে, মিটার নিচে আছে, আর এখানে তো মিটার পার সেকেন্ড নিচে থাকার কারণে এটা পার মিটার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, সরি, পার মিটার সেকেন্ড। আচ্ছা, এখন এই চৌম্বক ক্ষেত্র, এখন এখন দেখো এখানে তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে যদি কোনো একটা আধান, আমরা এখন ওইটার সাথে একটু মিলাই। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, আমরা যখন আধান বলতেছি বাই ডিফল্ট আমরা আধান বলতে ধনাত্মক আধানকে বুঝবো। তাহলে আধান বলতে যদি ধনাত্মক আধানকে বাই ডিফল্ট বুঝি, পরবর্তীতে অন্য কোনো আধানের জন্য দিকটাকে আমরা সেভাবে কারেকশন করে নেব। তাহলে ধরা যাক আধান এইভাবে গতিশীল হচ্ছে, তাহলে এটা হচ্ছে বেগ ভেক্টরের দিক। হ্যাঁ, তাহলে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। ধরা যাক কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে এইভাবে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এইভাবে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র। তাহলে এটা হলো আধানের বেগ আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বেগ। তাহলে আমরা যদি ভি ক্রস বি কে হিসাব করি, ভি ক্রস বি ডানহাতি বিধি অনুসারে ভি ক্রস বি, তাহলে ভি ক্রস বি এর ডিরেকশন হয়ে যাবে এই বেগের প্লেন এবং এই বি ভেক্টরের প্লেনের সাথে এভাবে যদি আমরা একটা পারপেন্ডিকুলার আঁকি, তাহলে এই পারপেন্ডিকুলার ডিরেকশনে, অর্থাৎ রাইট হ্যান্ড রুল অনুসারে এই ডিরেকশনে হয়ে যাবে এফ এর দিক। তাহলে এটা হচ্ছে গতিশীল আধানের উপর চৌম্বক বলের দিক, এই ডানহাতি বিধি অনুসারে আমরা এরকম ভাবে পাবো। তাহলে এই এফ, ভি, বি এবং কিউ দিয়ে গতিশীল আধানকে বোঝাটা আমাদের এইখান থেকে আশা করি স্পষ্ট হবে। এটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। যে ই এবং এই দুইটা সমীকরণকে তোমরা একটু মিলিয়ে চিন্তা করবা, তাহলে ব্যাপারটা মোর ফিজিক্যাল এন্ড মোর আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি। যে ই ইকুয়ালস টু এফ বাই কিউ, এটা হলো তড়িৎ ক্ষেত্র, আর বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এবং এই দুটো একসাথে দেখলে বোঝা যায় যে আসলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে চলতড়িতীয় একটা ঘটনা। চৌম্বকত্ব হলো চলতড়িতীয় একটি ঘটনা। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি তো দেখি, চৌম্বকত্ব যদি চলতড়িতীয় একটা ঘটনা হয়, তাহলে একটা চৌম্বকের ভিতরে তো চলতড়িৎ নাই, তাহলে এটা চুম্বক হয় কিভাবে? নরমালি যদি আমরা একটা ম্যাগনেট চিন্তা করি, আমরা জানি সেই ম্যাগনেটের নর্থ সাউথ পোল থাকে। মনে করো এটা একটা বার ম্যাগনেট, এটা নর্থ সাউথ পোল থাকে এবং এটার আশেপাশে চৌম্বকত্ব বিরাজ করে। এখন আমরা বলছি চৌম্বকত্ব হলো একটা চলতড়িতীয় ঘটনা, তাহলে ম্যাগনেটটার ভিতরে তো চলতড়িৎ নাই,
তাহলে হাউ কাম এ ম্যাগনেট বিকামস এ ম্যাগনেট? এটার উত্তর দাও দেখি। রাফি তুমি কি আসো? চুম্বক ডোমেন, হ্যাঁ চুম্বক বলো। ডোমেন গুলা মানে স্যার এই যে পদার্থটা চুম্বক ডোমেনের কারণে তো চুম্বকত্ব প্রদর্শন করে না? চৌম্বক ডোমেইনের কারণে চৌম্বকত্ব ইয়ে করে, কিন্তু এখানে চলতরিৎটা তুমি কোথায় পাচ্ছ? চুম্বকের ভিতরে চলতরিৎটা কোথায় আছে? আহ স্যার এটা দেয় না স্যার। আচ্ছা দেখো, আমি স্যার বুঝিনি খুব আরেকটু, কোশ্চেনটা। হ্যাঁ মানে আমি বলতেছি চৌম্বকত্ব হচ্ছে একটা চলতরিতীয় ঘটনা। অর্থাৎ এই যে এখান থেকে আমরা বি দেখেই তো বুঝতে পারতেছি বি ইকুয়ালস টু এফ বাই কিউভি। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র, যেটা চৌম্বক ক্ষেত্রকে আমরা সংজ্ঞায়িত করতেছি বা চৌম্বক ক্ষেত্রকে আমরা পরিমাপ, এটা হলো একেবারে চৌম্বক ক্ষেত্রের পরিমাপগত সংজ্ঞা, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন যাকে বলে। এই ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আমরা বলতেছি বি ইকুয়ালস টু এফ বাই কিউভি। অর্থাৎ কিউ আধান যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে সে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্র তার উপর এফ বল ক্রিয়া করবে। তাহলে চলতড়িৎ যখন হয় তখন সে চৌম্বকত্ব তৈরি করে বলেই সে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। যার মধ্যে কোনো চৌম্বকত্ব নাই সে তো চৌম্বকত্ব দ্বারা প্রভাবিত হবে না, হবে কি? কাজেই ব্যাপারটা এটাই যে চলতড়িৎ থেকেই আসলে চৌম্বকত্বের উদ্ভব। তাহলে চলতড়িৎ থেকে যদি চৌম্বকত্বের উদ্ভব হয়, তাহলে নর্মালি একটা বার ম্যাগনেট বা একটা ম্যাগনেট যেটা অন্য কোনো আয়রন বা অন্য ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আকর্ষণ করতেছে, তার চৌম্বকত্ব কোত্থেকে আসে? আচ্ছা তুমি লক্ষ্য করো, প্রত্যেক ম্যাগনেটের ভিতরে কি থাকে? অ্যাটমস থাকে না, পরমাণু থাকে না? এখন প্রত্যেক পরমাণুর ভেতরে ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে আধান। এই ইলেকট্রন গুলো কি পরমাণুর মধ্যে বসে থাকে না গতিশীল থাকে বলো? ইলেকট্রন গুলো ডেফিনেটলি পরমাণুর ভিতরে গতিশীল থাকে। তাহলে ওই গতিশীল যে থাকে স্যার। পরমাণুর ভিতরে ইলেকট্রন বা আধানের যে গতি, ওই আধানটাই আসলে চৌম্বকত্ব তৈরি করে। তুমি এটা 9-10-এ পড়ে আসছো যে একটা এরকম একটা রিং যদি হয়, এরকম একটা রিং, এই রিংটার মধ্যে যদি এইভাবে চৌম্বক তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই রিং এর মধ্যে এই দিকে আর এই দিকে পোল তৈরি হবে। আমরা এটাকে যদি এভাবে বলি, আমরা ডিরেকশনটা উল্টা দেখাইছি, আমরা বলবো এই রিং এর মধ্যে এই ডিরেকশনে, এই ডিরেকশনে এই পাশে এই রিংটাকে যদি আমি আঁকি, আমি আসলে রিং এর এই অংশটা আমার দিকে বোঝাচ্ছি আর ওই অংশটা আমাকে ছেদ করে ওই পাশে চলে গেছে। তোমরা এইভাবে চিন্তা করো, এই অংশটা হচ্ছে উপরের দিকে, ওই অংশটা হচ্ছে ভেতরের দিকে। এভাবে কল্পনা করো, মানে রিংটা এটা উপরের আর এটা ভিতরের দিকে। হ্যাঁ, তাহলে এই রিং এর মধ্যে এই দিকে নর্থ পোল আর এদিকে সাউথ পোল তৈরি হবে। অর্থাৎ একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি এইভাবে আধান প্রবাহিত হয়, তাহলে এখানে যদি নর্থ পোল সাউথ পোল তৈরি হয়, তাহলে অ্যাটমের ভিতরে যখন ইলেকট্রন ঘূর্ণন হয়, তাহলে ওই ইলেকট্রনের ঘূর্ণনের জন্য নিশ্চয়ই অ্যাটমের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ঠিক আছে? এবং তোমরা লক্ষ্য করো কেমিস্ট্রিতে তোমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও পড়ছো, পড়ছো না? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, এম কে বলা হয়েছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিন্তু ওইখান থেকে ওটার কারণে আসছে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাটম তার নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে। অ্যাটমের মধ্যে ইলেকট্রনের ঘূর্ণনের কারণে প্রত্যেক অ্যাটমের চৌম্বক ক্ষেত্র আছে। এখন সাধারণভাবে চৌম্বক পদার্থের চৌম্বকত্ব তৈরি হয় আসলে অ্যাটমের চৌম্বক ক্ষেত্র থেকে। তাহলে কোন পরমাণুর ভেতরে ইলেকট্রন গুলো যেরকম মনে করো বিভিন্ন ডিরেকশনে ঘুরতেছে, এই প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণনের জন্য আলাদা আলাদা করে চৌম্বক ক্ষেত্র হয়। এই চৌম্বক ক্ষেত্রগুলো একত্রিত হয়ে অ্যাটমের একটা সামগ্রিক চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই সামগ্রিক চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে আইদার স্ট্রং অর উইক অর নাল। ঠিক আছে? অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র আরেকটা চৌম্বক ক্ষেত্রকে পুরোপুরি ভাবে নাকচ করে। যখন নাল হয় তখন এটাকে আমরা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলি। ঠিক আছে? যখন উইক হয় তখন এটাকে আমরা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলি। আর যখন স্ট্রং হয় তখন এটাকে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলি। এটা তোমরা 9-10-এ মনে হয় পড়ো নাই, এটা পড়বা। আমরা চৌম্বক ক্ষেত্র চৌম্বক পদার্থ সম্পর্কে আলাদা করে আবার পড়বো। তার মানে চৌম্বকত্ব যে একটা চলতরিতীয় ঘটনা, এইটা আমরা পরমাণুর ভেতরে ইলেকট্রনের ঘূর্ণন থেকে চৌম্বকত্ব তৈরি হয়, এখানেও এই জিনিসটা খাটতেছে। অর্থাৎ এই কথাটা সত্য, এই কথাটাতে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। অর্থাৎ যেখানেই চৌম্বক আছে তুমি বুঝবা যে সেখানে কোথাও না কোথাও নিশ্চয়ই আধানের প্রবাহ তুমি খুঁজে পাবা, আদারওয়াইজ এখানে চৌম্বকত্ব তৈরির আসলে কোনো কারণ নাই। বুঝতে পারছো কথাটা? আচ্ছা এখন স্যার আমরা সব পরমাণুর ভিতরেই তো স্যার এই ইলেকট্রন থাকে, আর ইলেকট্রন আছে ইলেকট্রনের এবং ভিতরে ঘূর্ণন আছে, এই জন্য প্রত্যেকেই
প্রত্যেকেরই চৌম্বকত্ব থাকবে, কিন্তু এই যে নাল যেটা বললাম, নাল হয় হচ্ছে যে মনে করো একটা পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলোর একটার ঘূর্ণন দ্বারা যে চৌম্বকত্ব তৈরি হয়, অপর কোনো ইলেকট্রনের ঘূর্ণন যদি তার বিপরীত চৌম্বকত্ব তৈরি করে, তাহলে সামগ্রিকভাবে ইলেকট্রনের ঘূর্ণনগুলো এমনও হতে পারে যে কোনো চৌম্বকত্ব তৈরি করে না। এই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হয় ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যেমন বিসমাথ, অ্যান্টিমনি, অ্যান্টিমনির কি অ্যান্টিমনি, মনে হয় অ্যান্টিমনির সংকেত ভুলে গেছি, বিসমাথ, অ্যান্টিমনি, ঠিক আছে, এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? তো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলো এই ম্যাটেরিয়াল গুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, চৌম্বক ক্ষেত্র এগুলা দ্বারা কি বিকর্ষিত হয়। ম্যাটেরিয়ালই হইতে হবে, অন্য কোনো মৌল হইলে হবে না? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো? মানে এগুলা কি যে শুধু ম্যাটেরিয়াল অর্থাৎ ধাতু, ধাতুর জন্য না, বিসমাথ বিশেষত? তো ধাতু না, বিসমাথ তো মেটালয়েড, অপধাতু। বিসমাথ ডায়াম্যাগনেটিক, না স্যার, আমি অ্যান্টিমনি তো ডায়াম্যাগনেটিক, এবং খুব সম্ভবত এরকম আরো পদার্থ আছে, বিসমাথ, অ্যান্টিমনি, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ইয়ে দেখতে পারো, ইন্টারনেটে ঘেটে দেখো আমি ডায়াম্যাগনেটিক স্যার ম্যাটেরিয়াল কি কি বলতেছি আছে। যে প্রত্যেকটা পরমাণুর ভিতরে তো স্যার এই মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকে, তাহলে যে সকল মৌলগুলো তরল বা গ্যাসীয় তারা কি স্যার চুম্বকত্ব প্রদর্শন করবে কি? হ্যাঁ অবশ্যই, তাদের মধ্যেও চৌম্বকত্ব আছে। তাদের চৌম্বকত্ব তো হলো গ্যাসীয় তরল তো বিষয় না, বিষয় হলো যে তাদের চৌম্বকত্বটা আসে প্রত্যেক ইন্ডিভিজুয়াল অ্যাটমের জন্য। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো পুরো অ্যাটমের জন্য একটা না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রত্যেক অ্যাটমের ইলেকট্রনের আলাদা আলাদা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আছে। এখন ব্যাপারটা হলো যে সবগুলো ইলেকট্রনের ঘূর্ণন থেকে টোটাল যে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ তৈরি হবে, ম্যাগনেটিক ডাইপোল তৈরি হবে, এই ডাইপোল স্ট্রেংথটা থেকে আসলে আহ, আধানটা কি ধরনের, যেমন তুমি যেরকম স্থির তড়িৎ ডাইপোল বা ইলেকট্রিক ডাইপোল যেরকম পড়ছো, সেরকম ভাবে ম্যাগনেটিক ডাইপোলও হতে পারে। বুঝতে পারছো? এই ম্যাগনেটিক ডাইপোল সম্পর্কে আমরা আবার পড়বো পরে। তা আপাতত এই ডিসকাশনটা এইখানে আমরা পাস করি, তারপরে এটা নিয়ে আমরা আরো আলোচনা সামনে প্রসঙ্গত আসলে করব আর কি। তাহলে চৌম্বকত্ব হচ্ছে একটা তড়িতীয় ঘটনা। হ্যাঁ, এরপরে আমরা চৌম্বকত্ব বিষয়ক আরেকটা বিষয় পড়ব, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স যেরকম ছিল সেরকম ভাবে চৌম্বক ফ্লাক্সকেও আমরা জানবো। চৌম্বক ফ্লাক্স মানে হচ্ছে এরকম ভাবে চৌম্বক ক্ষেত্র যদি থাকে, এবং এই চৌম্বক ক্ষেত্রকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করি, তো আমরা যেটা বলি সেটা হলো চৌম্বক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। চৌম্বক ফ্লাক্স হচ্ছে যদি ফাই হয়, তাহলে ফাই ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থেটা। মানে হচ্ছে এইরকম ভাবে যদি আমরা একটা এরিয়া চিন্তা করি, ধরো এটা হচ্ছে একটা এরিয়া, এখন এই এরিয়ার সাথে আমরা যদি এইভাবে একটা পারপেন্ডিকুলার ভেক্টর চিন্তা করি, এই এরিয়াটার পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে এদিকে, তাহলে এই ডিরেকশনটা হচ্ছে এরিয়ার ডিরেকশন। এখন এইভাবে করে যদি আমরা আবার এরকম ভাবে যদি একটা ফ্লাক্স আছে, এরকম ভাবে বি চিন্তা করি, এটা যদি বি হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই বি এবং এরিয়ার মধ্যে যে কোণ, সেই কোণ যদি থেটা হয়, তাহলে এই টোটাল এরিয়ার মধ্যে ইফেক্টিভ ফ্লাক্স কতটুকু যাবে, ইফেক্টিভ চৌম্বক ক্ষেত্র এই এরিয়াতে, এরিয়া পাস করে যেটা যাবে সেটাকে আমরা বলি ফাই। অর্থাৎ ফাই ইকুয়ালস টু এ ডট বি। ফাই বলতে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি বুঝি, অর্থাৎ একটা এরিয়ার মধ্য দিয়ে টোটাল কি পরিমাণ ফ্লাক্স পাস করে যাবে। ওই যে আমরা পানির প্রবাহ দিয়ে জিনিসটাকে বুঝছিলাম আগে, যে একটা এরিয়া, এটার ভিতর দিয়ে যদি ভেলোসিটি মানে পানি ফ্লো করে, তাহলে পানি, ধরো এরিয়াটাকে আমরা এরকম সাইড থেকে যদি এরিয়ার প্রজেকশনটা দেখি, তাহলে এরিয়াটাকে একটা লাইনের মতো মনে হবে। তাহলে এইভাবে হলো ভেলোসিটি যাচ্ছে পানির ফ্লো, আর এই এরিয়ার ভিতর দিয়ে ইফেক্টিভ কতটুকু পানি যাবে, সেই পানিটা হচ্ছে আসলে এরিয়ার এই প্রজেকশনটা। অর্থাৎ এই এতটুকু জায়গার ভিতর দিয়ে যে পানি যাবে সেটা হচ্ছে টোটাল পানি। হ্যাঁ, তাহলে এই প্রজেকশনটা নিতে গেলে আমরা দেখি যে এখানে একটা কোসাইন কম্পোনেন্ট আসে, মানে আমরা যদি এইটাকে আমরা এরিয়ার ডিরেকশন বলি, এটাকে আমরা বলি এরিয়ার ডিরেকশন, তাহলে এরিয়ার ডিরেকশনের সাথে ভেলোসিটি ডিরেকশনটা হচ্ছে থেটা। তাহলে একটা খেয়াল করো, এইটা যদি টোটাল এরিয়া হয় এ,
তাহলে ভেলোসিটি বা ভি, পানির ফ্লো যাচ্ছে আসলে এই এতটুকু প্রজেক্টেড এরিয়ার ভিতর দিয়ে, এই এতটুকু প্রজেক্টেড এরিয়ার ভিতর দিয়ে। তাহলে এটা যদি এ হয়, এই কোণটা যদি থেটা হয়, তাহলে আমাদের এই কোণটাও থেটা। তাহলে দেখো এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকুর মান হবে হচ্ছে এ কস থেটা। তার মানে টোটাল যে পরিমাণ ইফেক্টিভ এরিয়া এই পানির ফ্লো পাচ্ছে, সেই ইফেক্টিভ এরিয়া হচ্ছে এ কস থেটা। তাহলে এ কস থেটা ইনটু ভি হচ্ছে টোটাল ভলিউম, পানির টোটাল ভলিউম, যেটা আসলে 1 সেকেন্ডে এই এরিয়াটাকে ক্রস করে। কারণ ভলিউম বলতে আমরা আবার বুঝি যে 1 সেকেন্ডে যেই লেংথের পানি এখানে থাকবে, অর্থাৎ পানি 1 সেকেন্ডে যে দূরত্ব হবে। তাহলে এই যে এখানে আমরা একটা সিলিন্ডার পাবো, এই পুরা সিলিন্ডারের ভলিউম। তাহলে ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা ফ্লো রেট, অর্থাৎ পানির প্রবাহের পরিমাণ। ঠিক ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে এই ফ্লাক্সটা হচ্ছে টোটাল চৌম্বক ক্ষেত্র। তো টোটাল চৌম্বক ক্ষেত্র ফাইকে আমরা এ ডট বি দিয়ে প্রকাশ করি। তো এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের ডেফিনেশন আর কি। স্যার এরিয়াটা স্যার এই জায়গায় উপরের দিকে কেন স্যার, মানে এরিয়ার এখানে যে আমি চিহ্ন? না, এখানে উপরে নিচের কথা বলতেছি না, আমি বলতেছি এখানে আমি র্যান্ডম একটা এরিয়া আর ফ্লাক্স বুঝাইছি। এখন এখানে তো এটা তো তোমাদেরকে আগে বোঝানো হয়েছে যে তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে আমরা যেরকম, এটা আমি এমনি বুঝাইছি যে একটা এরিয়া এবং একটা, এটা হচ্ছে একটা বি, যে কোনো ভাবেই হতে পারে, এরিয়া যে কোনো ওরিয়েন্টেশনে হতে পারে। তাহলে এই এরিয়ার জন্য যে চৌম্বক ফ্লাক্সটা আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ এই এরিয়া দিয়ে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র অতিক্রম করবে, সেটাই হচ্ছে আসলে চৌম্বক ফ্লাক্স এই একটা এরিয়ার জন্য। তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু এ ডট বি, অর্থাৎ এরিয়ার মধ্য দিয়ে, এরিয়াকে যদি আমরা ভেক্টর কোয়ান্টিটি মনে করি, তাহলে এরিয়া ভেক্টর এবং বি ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। ঠিক আছে, তো এটাকে আমরা চৌম্বক ফ্লাক্স বলি আর কি। তাহলে আমরা যেটা বলি সেটা হলো যে তাহলে পাই বাই, আচ্ছা, এই চৌম্বক ফ্লাক্সটাকে বলা হয়, চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। আচ্ছা, আমি মনে হয় ওয়েবার, ওয়েবার চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর একক কি বলছিলাম? বি এর একক ওয়েবার ঠিকই আছে স্যার, বি চুম্বক এর একক ফ্লাক্সের কি একক ওয়েবার? ওয়েবার। জি স্যার। ফ্লাক্সের একক স্যার ওয়েবার, কিন্তু আগে বি এর একক কি? স্যার ফ্লাক্সের একক কোনটা? ওয়েবার, এটা ওয়েবার। স্যার এর একক টেসলা স্যার। হ্যাঁ, আমি বি এর এককটা তখন ভুল বলছিলাম, আমি এখানে একটু এটা খেয়াল রাখো, তখন তুমি বললা না কেন। এটা কিন্তু ওয়েবার না, আমি ওই যে দুইজন, টেসলাও একজন বিজ্ঞানীর নাম, ওয়েবারও একজন বিজ্ঞানীর নাম, এখানে আমি এটা গন্ডগোল করে ফেলছি। নিকোলা টেসলা একজন বিজ্ঞানীর নাম, এটা আসলে টেসলা হবে। মানে এই কমপ্লিকেটেড এককটাকে একসাথে বলা হয় টেসলা। এটা হচ্ছে টেসলা, বি হচ্ছে টেসলা। তাহলে এখন দেখো যে ফাই মানে হলো টেসলা মিটার স্কয়ার, মানে এটাকে বলা হয় ওয়েবার। ফাই এর একক হচ্ছে এ, এ বি মানে এরিয়া, তার মানে ওয়েবার। তাহলে বি ইকুয়ালস টু, তাহলে কি হবে দেখো তো, এটা যদি ওয়েবার হয় তাহলে বি ইকুয়ালস টু ফাই বাই এ। তার মানে ওয়েবার পার মিটার স্কয়ার বলতে আমরা টেসলাকে বুঝবো। ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কয়ার মানে হচ্ছে আবার টেসলা, এই যে বি হচ্ছে টেসলা। তাহলে এই এককগুলোর পারস্পরিক সম্পর্কগুলো জানাটা আমাদের ইম্পর্টেন্ট আর কি। এগুলো একটু ভালো করে বুঝে বুঝে মনে রেখে রেখে আগাতে হবে আর কি। আচ্ছা, তারপরে আমরা আসি, তাহলে এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। যেরকম তড়িৎ ফ্লাক্স আছে সেরকম ভাবে চৌম্বক ফ্লাক্সও আছে। আচ্ছা, এরপর হলো বায়োট সেভার্স ল। বায়োট সেভার্স ল জিনিসটা কি? স্যার ম্যাগনেটিক এফেক্টটা স্যার, হ্যাঁ, স্যার ওই যে ম্যাগনেটিক এফেক্ট, স্যার এটার মধ্যে স্যার ওই যে চুম্বকের বইয়ের ভিতরে কিছু ইয়া দিয়েছে স্যার, যেমন বি এর দিক যখন বাইরের দিকে, আবার বি এর দিক যখন ভেতরের দিকে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিকটা যখন বাইরের বা ভেতরের দিকে, তখন বলটা আমরা কিভাবে হিসাব করবো, যে ফ্লেমিং আর ম্যাক্সওয়েলের সূত্র। হ্যাঁ, কথাটা আবার বলো। স্যার ওই ফ্লেমিং আর ম্যাক্সওয়েলের সূত্র তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বকের ক্ষেত্রের মান ও দিক বাইর করার জন্য স্যার। হ্যাঁ, হ্যাঁ, ফ্লেমিং আর স্যার এটা ম্যাক্সওয়েলের সূত্র, এই এই দুটো জিনিস একই। ফ্লেমিং এর সূত্র হচ্ছে হাত দিয়ে প্রকাশ করে, হাত, ডান হাতি বিধি, এটা হচ্ছে ফ্লেমিং এর ডান হাতি ল। আর ম্যাক্সওয়েলের সূত্র হচ্ছে কর্ক স্ক্রু। মানে ম্যাক্সওয়েল, তুমি একটা বয়ম যখন খোলো, তোমার সামনে যদি কোনো বোতল থাকে, পানির বোতল,
তুমি এটার প্যাচটা ঘোরাও, ঠিক আছে? তাহলে প্যাচটা ঘোরানো মানে হচ্ছে প্যাচের দিকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? আর প্যাচটা ঘোরালে পরে, হ্যাঁ, আহ, মানে জিনিসটা যেদিকে যাবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। মানে তড়িৎ প্রবাহের দিক ডানহাতি বিধি দিয়ে, ম্যাক্সওয়েলের সূত্র হচ্ছে কর্কস্ক্রু বিধি, আর ফ্লেমিং এর হচ্ছে ডানহাতি বিধি। দুটো জিনিস এর মধ্যে কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস, মানে দুই রকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখন এই ডানহাতি বিধি অনুসারেই সমস্ত কর্কস্ক্রু বানানো হয়। এই কর্কস্ক্রু কথাটাকে কেন বলে জানো? কর্কস্ক্রু, এটা কর্কস্ক্রু কেন বলছে? কর্কস্ক্রু জিনিসটা আসলে কি বলো তো, জানো এটা? স্যার যে কর্ক স্যার চিপি, হ্যাঁ ওটা স্যার খোলার জন্য, যেটা হ্যাঁ, মানে এই যেই চিপি খোলার জন্য এটা দেখছো কখনো, কোথাও দেখছো? স্যার হ্যাঁ, দেখছি স্যার, কি কি দেখছি ধরনের বোতল খোলে এটা দিয়ে? স্যার। এটা যে প্রাচীনকালে ওই সেই যুগে ওরা হোমিওপ্যাথি যখন দোকানে মদ স্যার যে খাইতো, মদের ধরনের বোতল, মদ জি খাইতো স্যার। যখন, হ্যাঁ, ওরা যে মদের বোতল কর্ক দিয়ে আটকানো থাকতো, তো কর্ক গুলা তো হলো খুব শক্ত থাকতো। তো হ্যাঁ এই যে ছিপিটা, সেই ছিপিটাকে পেঁচায় প্রথম কর্কের ভিতরে গাথাইতে হইতো আর কি, ওই স্ক্রুটা কর্কের ভিতরে গাঁথতো, এরপরে টাস করে টান দিলে পম করে একটা শব্দ হইতো। তো এইভাবে ওরা ওই, তো এই কর্ক স্ক্রুটাকে যে বিধিতে তারা বানাইতো, যে কর্ক স্ক্রুটাকে যেদিকে ঘুরাইলে মানে স্ক্রুটা যেই ডিরেকশনে যাবে, তো তারা এটাকে ডানহাতি বিধিতেই তৈরি করত, ঠিক আছে? তো আমরা সাধারণত যে সমস্ত স্ক্রু ব্যবহার করি এগুলা সবই ডানহাতি স্ক্রু। কিছু কিছু রেয়ার ক্ষেত্রে বামহাতি স্ক্রুও বানানো হয়, মানে একটা স্ক্রুকে যে ঘুরাইলে সবসময় এমনই হবে তা না। তুমি যদি উল্টো প্যাচ দিয়ে স্ক্রু বানাও তাহলে প্যাচটা সেরকম হতে পারে। এরকম উল্টো প্যাচের স্ক্রু ফ্যানের মধ্যে থাকে, ঠিক আছে, ফ্যানে থাকে। আবার কখনো কখনো কিছু সিকিউরিটির ক্ষেত্রে এরকম উল্টো প্যাচের স্ক্রু থাকে। মনে করো একটা জিনিসকে আটকানো হয়েছে, জয়েন করা হয়েছে, তো এই জয়েন্টের মধ্যে কিছু সোজা প্যাচ কিছু উল্টা প্যাচ থাকে। তো কারণ কেউ যদি জয়েন্টটা খুলে ফেলতে চায়, হ্যাঁ, তখন উল্টা প্যাচ সোজা প্যাচ সে বুঝতে পারবে না, তখন টাইট করতে গিয়ে, লুজ করতে গিয়ে টাইট করে ফেলবে, এটা ব্যাপারটা টাইম কনজিউমিং হবে, এরকম কারে উল্টা প্যাচের স্ক্রু বানানো হয়। তো যাই হোক, এই ম্যাক্সওয়েলের এবং ফ্লেমিং এর নীতি আসলে একই জিনিস। আলটিমেটলি তুমি যে কোনো ভাবে যদি তোমার নীতিতেও বুঝে থাকতে পারো যে আসলে বি কিউ, সরি, বি এবং ভি এর সাথে এফ এর ডিরেকশনটা কিভাবে পাওয়া যায় তাতেও চলবে। তবে ক্রস প্রোডাক্টটা যেটা আমরা বললাম এটা মনে রাখাটা জরুরি, যে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এই যে এটা যেটা বলছিলাম, যে এফ, এটা এটা হ্যাঁ এই যে নিয়মটা, এই যে ভি এর ডিরেকশন, বি এর ডিরেকশন, তুমি যদি ভি এর সাথে বি কে ক্রস প্রোডাক্ট করো, তাহলে ক্রস প্রোডাক্টের নীতি অনুসারে, ভেক্টর নিশ্চয়ই পড়ছো, ক্রস প্রোডাক্টের নীতি অনুসারে এফ এর ডিরেকশনটা যদি জানা যায় তাহলে আমরা এই বি, ভি এবং এফ কে একসাথে জানতে পারি এই ফর্মুলাটা দিয়ে, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এটার কিন্তু পরবর্তীতে আরো অ্যাপ্লিকেশন আমাদের আসবে, আমরা আসতেছি এটাতে। আচ্ছা, বি এখন স্যার, আমরা এটা তো যেটা স্যার করব, একটা আধানের, স্যার এটা একটা আধানের বেগ না স্যার, এই হ্যাঁ বি। হ্যাঁ হ্যাঁ, একটা এই যে এইটাই হলো যে চলতড়িৎ যে চৌম্বকত্ব তৈরি করে, মানে কোথাও একটা চৌম্বক ক্ষেত্র আছে সেটা আমরা বুঝবো কিভাবে? কোথাও একটা চৌম্বক ক্ষেত্র আছে সেটা আমরা বুঝবো কিভাবে? ওই ক্ষেত্রের মধ্যে যদি তুমি কোনো আধানকে গতিশীল করো, তখন তুমি দেখবা আধান যেদিকে গতিশীল করবা তুমি, তার গতির সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা এক্সট্রা ফোর্স তুমি এক্সপেরিয়েন্স করবা। ওই ফোর্সটাই তোমাকে বলে দেবে যে ইউ আর এক্স্যাক্টলি ইন এ ম্যাগনেটিক ফিল্ড। স্যার এটা কেমনে স্যার আমরা বুঝবো যে স্যার মানে এটা পারপেন্ডিকুলার দিকে একটা বল যাচ্ছে না, আমরা বুঝবো কিভাবে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো, আচ্ছা হ্যাঁ, এটা ভালো, নাইস কোশ্চেন, নাইস কোশ্চেন। মনে করো, মনে করো এটা একটা টেবিল, হ্যাঁ, এটা একটা টেবিল। এই টেবিলের মধ্যে তুমি যদি একটা এরকম পজিটিভ চার্জের একটা গোলক, এটাকে যদি তুমি রোল করো, এটাকে যদি তুমি এইদিকে ধাক্কা দাও, টেবিলকে যদি গড়ায় যায় সে, তো যদি এই টেবিল বরাবর এরকম ভাবে প্যারালাল একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, ঠিক আছে, তাহলে প্যারালাল, সরি, এরকম প্যারালাল একটা ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, তাহলে এটা টেবিলের উপর দিয়ে যখন গড়ায় যাবে কোনো সমস্যা হবে না। মানে
প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড। মানে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড যদি বি যদি থাকে, তাহলে এটা যদি এভাবে গড়ায় যায় তাহলে এটা সোজা টেবিলের উপর দিয়ে গড়িয়ে যাবে, মানে কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি একটা গোলককে এইভাবে, এখানে একটা গোলককে যদি তুমি এই ডিরেকশনে ধাক্কা দাও, তখন দেখবা যে গোলকটা এইভাবে যাওয়ার সময় হয় এটা একটু হালকা হয়ে যাবে অথবা এটা একটু ভারী হয়ে যাবে। বুঝতে পারছো? মানে ধরো তুমি যেটা করবা সেটা হলো, ধরো টেবিলটা একটা সফট টেবিল, যে টেবিলের মধ্যে গোলকটা যাওয়ার পরে গোলকের ট্র্যাকটা, মানে গোলকটা যাওয়ার সময় এই টেবিলের মধ্যে একটা ট্র্যাক তৈরি হয়। বুঝতে পারছো? এই ট্র্যাকটা তৈরি হয় গোলকের চাপে। এখন তুমি যদি এইভাবে গোলকটাকে দাও, তখন তুমি দেখবা যে যে ট্র্যাকটা তৈরি হচ্ছে এই ট্র্যাকটা একই রকম, অর্থাৎ গোলকের চাপের মধ্যে কোনো তারতম্য নাই। কিন্তু তুমি যদি এইভাবে এটাকে প্রবাহিত করো, গোলকটাকে ধাক্কা দাও, তখন দেখবা যে হয় যে ট্র্যাকটা, এই ট্র্যাকটা হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাওয়া মানে গোলকটা হালকা হয়ে যাবে। গোলক হালকা হয়ে যাওয়া মানে এরকম ভাবে ভার্টিক্যাল কোনো ফোর্স তার উপর কাজ করবে। মানে হলো এই সমতলে বি এবং ভি যদি একই ডিরেকশনে থাকে, ওই যে আমরা বলছি এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এখন দেখো ভি এর ডিরেকশন যদি সেম হয়, তাহলে এখানে সাইন 0 ইকুয়ালস টু 0 হবে, তার মানে এফ এর কোনো মান থাকবে না। কিন্তু যদি সাইন অর্থাৎ বি এর সাথে যদি বি এর কোনো অ্যাঙ্গেল থাকে, অর্থাৎ এই গোলকটা যেদিকে প্রবাহিত হবে বি এর ডিরেকশনটা যদি সেদিকে না হয়ে অন্য কোনো দিকে হয়, তখনই আমরা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করব, এবং এই ফোর্সটা হবে এই টেবিলের সাথে ভার্টিক্যাল ডিরেকশনে। ঠিক আছে? এই যে তোমরা বলছো যে ভেলোসিটি ভেক্টর এবং বি ভেক্টর, মানে যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট তৈরি হয় এটার সাথে ভার্টিক্যাল ডিরেকশনে, যে সমতলে থাকে তার ভার্টিক্যাল ডিরেকশনে। কাজেই আমরা এরকম গোলক দিয়ে পরীক্ষা করে আমরা এই বিষয়টা অবজার্ভ করতে পারবো। অর্থাৎ আমরা বুঝবো যে যদি এমনি এমনি যদি তুমি এটাকে এমনি টেবিলের মধ্যে একটা আধান রেখে দাও, তুমি কিছু এক্সপেরিয়েন্স করবে না। কিন্তু এটাকে গতিশীল করতে গেলে তুমি দেখবা আইদার এটা কিছুটা ভারী হবে অথবা এটা কিছুটা হালকা হবে। এখন ভারী বা হালকা কেন হবে? চুম্বক বলের কারণে। বুঝতে পারছো? তো এটাই আমরা পরীক্ষা করলে বুঝতে পারবো, বা এটাই এইখানে বলা হচ্ছে। এবং তোমার আগে নিশ্চয়ই অনেকে পরীক্ষা করছে, এবং এটা পরীক্ষা করছে বলেই আমরা এই ফর্মুলা গুলাকে এখন ব্যবহার করতে পারছি। মানে এটা পরীক্ষিত সত্যই আসলে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন আমরা আসি যে বায়োট সেভার্স ল। বায়োট সেভার্স ল জিনিসটা কি? বায়োট সেভার্স ল হলো, ধরো আমরা বলছি যে কোন তড়িৎ প্রবাহ কি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। মনে করো এটা একটা তার, পরিবাহী তার। এই তার থেকে এখানে কোন একটা বিন্দুতে, কোন একটা বিন্দু চিন্তা করলাম, এই বিন্দুতে এই তারের মধ্যে তড়িৎ প্রবাহের কারণে এই বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। কিন্তু খেয়াল করো তারটা যদি সোজা বা আঁকা বাঁকা যে কোনো ফর্মের হয়, তাহলে এই তারের এই প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র থাকবে, এই প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র থাকবে। অর্থাৎ তারের যে কোনো একটা ক্ষুদ্র অংশকে যদি আমরা এভাবে চিন্তা করি, এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশের যদি আমরা দৈর্ঘ্য ধরি ডিএল, এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য যদি ডিএল ধরি, এবং এটার মধ্যে দিয়ে যদি প্রবাহ, তড়িৎ প্রবাহ আই যায়, আই তড়িৎ প্রবাহ যায়, তাহলে এই ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে, ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে যদি এই বিন্দুটাকে মনে করি যে এই দূরত্বটা হচ্ছে আর, তাহলে এখানে এই ক্ষুদ্র অংশের জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই চৌম্বক ক্ষেত্রকে যদি আমরা বলি ডিবি, তাহলে এই ডিবি কি কি জিনিসের উপর নির্ভর করবে? বায়োট সেভার সূত্র দ্বারা সেটা আমরা বলি। এখানে আর এই হবে হলো, জিনিসটা হ্যাঁ মানে স্যার এই লাইনটা আরেকবার বললে ভালো হতো, মানে আমি বায়ার বলতেছি সেভার এই মানে। যে তার, এই তারের ভিতর দিয়ে আই প্রবাহ যাচ্ছে, মনে করো আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে আমরা বলছি চল তড়িৎ চৌম্বকত্ব তৈরি করে। তড়িৎ আধান যদি প্রবাহিত হয় চৌম্বকত্ব তৈরি করে। এখন এই চৌম্বকত্ব তৈরি করবে, এবং সেই চৌম্বকত্বকে আমরা পরিমাপ করব কিভাবে, এটাই আমরা বায়োট সেভার সূত্র থেকে শিখব। তো এই বায়োট সেভার সূত্র বলতেছে যে এই তারটা যে সোজা একটা তার হবে এমন তো কোনো কথা নাই, এটা তো যে কোনো শেপের আঁকা বাঁকা একটা তার হতে পারে। এই আঁকা বাঁকা শেপের যদি তার হয়, তাহলে এখানে আমরা ক্যালকুলাস কনসেপ্ট দিয়ে সূত্রটাকে পরবর্তীতে আরো ডিরাইভ করব। তার আগে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে এটা খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্যকে আমরা বিবেচনা করতেছি। অর্থাৎ এই ডিএল দৈর্ঘ্যের জন্য এখান দিয়ে আই প্রবাহের জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এটা যদি ডিবি হয়, তাহলে এই প্রত্যেকটা অংশের জন্য
চৌম্বক ক্ষেত্রগুলোকে এই বিন্দুতে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল চৌম্বকত্ব পাবো। মানে এই অংশের জন্যও কিন্তু এখানেও যদি একটা অংশ চিন্তা করি, এটার জন্যও কিন্তু এখানে চৌম্বকত্ব তৈরি হবে। তো আমরা যেটা করতেছি সেটা প্রত্যেকটা অংশের জন্য আবার আর এর মানগুলো ভিন্ন ভিন্ন হবে। তো বায়োট সেভার সূত্রটা হচ্ছে এই ক্ষুদ্র অংশের জন্য, মানে আমরা প্রথমে এটার জন্য বায়োট সেভার সূত্রটা লিখি, পরবর্তীতে যেটা আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ বলো বলো। স্যার তড়িৎ প্রবাহিত হচ্ছে এই এই জায়গায় তারে, হ্যাঁ, তাহলে স্যার চুম্বক ক্ষেত্র কেন স্যার এত দূরে প্রবাহিত, মানে এত দূরে এত কেন দূরে তো না, মানে এটা তো অসীম পর্যন্ত চৌম্বকত্ব তৈরি হবে। আমি ওই যে আমরা যে মানে এই এতক্ষণ যে আলোচনা করলাম যে আধান যদি স্থির থাকে তাহলে অসীম পর্যন্ত ই বিরাজ করবে, আর আধান যদি গতিশীল থাকে তাহলে ই তো স্থির আধান, আধানের জন্য তো একটা ই আছে, তার পাশাপাশি আরেকটা ক্ষেত্র তৈরি হবে যেই ক্ষেত্রটাকে আমরা বলি বি। মানে আধান যদি স্থির থাকে তাহলে ই বিরাজ করবে, ই তৈরি হবে, ই থাকবে। বা আমরা ই দিয়ে বুঝবো যে আধানটা স্থির, আর বি দিয়ে বুঝবো আধানটা গতিশীল। ব্যাপারটা এরকম, বুঝতে পারছো? অর্থাৎ গতিশীল আধানের জন্য হবে চৌম্বক ক্ষেত্র, আর স্থির আধানের জন্য হবে তড়িৎ ক্ষেত্র। এখন এই তারের ভিতর দিয়ে আধান গতিশীল, এই গতিশীল আধানের জন্য তার চারপাশে প্রতিটা বিন্দুতেই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন আমরা আর দূরত্বের কোন একটা নির্দিষ্ট বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে সেটাই আমরা বায়োট সেভার সূত্র থেকে বুঝবো। এখন বায়োট সেভার সূত্র আমাদের বলতেছে যে এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে ডিবি, এই ডিবিটা কি কি জিনিসের উপর নির্ভর করে, যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। আই মানে হচ্ছে প্রবাহ, এখানে আমরা ক্যাপিটাল আই লিখে ফেলি, আমি ক্যাপিটাল আই লিখছি। ডিবি ইজ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ এখানে যে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্টের মান যত বেশি হবে চৌম্বকত্ব তত বেশি হবে, চৌম্বক ক্ষেত্র ভেক্টর তত বেশি হবে। তারপরে বলছে ডিবি ইজ প্রপোর্শনাল টু এই ডিএল, এই যে ক্ষুদ্র ডিএল, এই ডিএল এর সাথেও প্রপোর্শনাল। আচ্ছা, তারপরে হচ্ছে ডিবি ডিবি ইজ প্রপোর্শনাল টু, এই যে আমরা এখানে ডিএল ধরলাম, এখন এই ডিএলটাকে আমরা এই ছোট্ট এতটুকু হলে এটা একটা স্ট্রেট লাইন হয়, তাহলে এই স্ট্রেট লাইনের একটা ভেক্টর আছে, ডিরেকশন আছে, আর এখান থেকে নিয়ে এই আর এরও একটা ডিরেকশন আছে। তাহলে এটার মধ্যবর্তী যে কোণ, এই কোণটা হচ্ছে থেটা। তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু, কোণটা হচ্ছে থেটা, তাহলে আমাদের ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থেটা। ঠিক আছে, এখন সাইন থেটা কেন, এটা আমরা এখনই প্রশ্ন করব না। সাইন থেটা কেন এটা এখনই প্রশ্ন করব না, মানে এটা হচ্ছে বায়োট সেভার্স ল। বায়োট সেভার্স এই জিনিসটাকে এরকম সূত্র দ্বারা পর্যালোচনা করছেন এবং পরবর্তীতে পরীক্ষামূলকভাবে এই সূত্রের বাস্তবতা প্রমাণিত হয়েছে। বায়োট সেভার্সের মাথায় লটা আসছে। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে লাপ্লাসের সূত্র, লাপ্লাসও এই লটাকে ডেসক্রাইব করছেন আলাদা করে। আচ্ছা, তাহলে সাইন আলফা এর সমানুপাতিক হচ্ছে সাইন থেটা, মানে ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থেটা। আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব, দেখো ওই যে বিপরীত বর্গীয় সূত্রটা এখানেও আমাদের আসবে, ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r²। তোমাদের ল অফ গ্র্যাভিটেশন পড়াইতে গিয়ে আমি এই 1/r² এর মর্ম ব্যাখ্যা করছি যে কেন এই 1/r² হয়। কারণ এখান থেকে প্রভাবটা চারিদিকে ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে যায় হচ্ছে এরিয়ার ভেতর দিয়ে। তুমি যত দূরে যাবা এরিয়াটা এরকম ইনভার্স স্কয়ারে কমতে থাকে, মানে তুমি দ্বিগুণ দূরত্বে গেলে এরিয়াটা বেড়ে যায়, তাহলে এরিয়া বেড়ে গেলে প্রভাবটা কমে যায়। একই চৌম্বকত্বের প্রভাব যত দূরে যাবে তত ছড়িয়ে যাবে, তখন তুমি যদি এই বিন্দুতে যে প্রভাবটা পাবা ডাবল দূরত্বের প্রভাব তুমি তার 4/1 পাবা, 3 গুণ দূরত্বে তার 9/1 পাবা। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r²। এখন এই চারটা সূত্রকে একসাথে করে বায়োট সেভার সূত্রটা লেখা হয় এরকম ভাবে যে ডিবি ইকুয়ালস টু না, ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থেটা বাই r²। আচ্ছা, এখন এই যে ডিবিটা তৈরি হচ্ছে আই হচ্ছে, হ্যাঁ বলো বলো। তার এই জায়গায় কি মানে যত দূরত্ব বৃদ্ধি পাবে তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হ্রাস পাবে, এটাই তো বুঝাইতে চাইতেছি। এক্স্যাক্টলি, দূরত্ব যত বৃদ্ধি পাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য না, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তত কমবে, এবং সেটা কমবে
বিপরীত বর্গীয় চুম্বক হারে। ক্ষেত্র ঠিক আছে, সরি এটা চুম্বক কমবে ক্ষেত্র বিপরীত বর্গীয় হারে। তাহলে এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট আনবো, ডিবি ইকুয়ালস টু, এখানে যে কনস্ট্যান্টটা আসবে আলটিমেটলি এই কনস্ট্যান্টটার মান হবে হচ্ছে মিউ বাই 4 পাই, মিউ বাই 4 পাই। এখন এটা কেন মিউ বাই 4 পাই, এটার ব্যাখ্যা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরিতে, কারণ মিউ বাই 4 পাই দিয়ে এটা ফিল্ড থিওরির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যেমন ওই যে আমরা গসেস ল থেকে যেরকম ওই যে কি বলে স্থির তড়িতের ক্ষেত্রে 4 পাই এপসাইলন নট লিখছিলাম, এখানেও এরকম একটা সিগনিফিকেন্স আছে এই মিউ নট, মিউ বাই 4 পাই। এখানে এই মিউ নট না লিখে আমি মিউ লিখলাম কারণ আমি এখানে মাধ্যমকে নিশ্চিত করি নাই। যদি আমরা এটাকে শূন্য মাধ্যম বিবেচনা করি তখন আমরা এটাকে মিউ নট লিখবো। তাহলে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, এবং এই মিউ নটের একটা মান আছে, মিউ নটের মান তোমাদের বইতে দেওয়া আছে, এটা দেখে নিও। তাহলে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থেটা বাই আর স্কয়ার, এই হচ্ছে আমাদের বায়োট-সেভার্স ল। এখন এই বায়োট-সেভার্স লটাকে আমরা আবার এখানে লিখি, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থেটা বাই আর স্কয়ার। আচ্ছা, এখন এখানে দেখো যে আমরা যদি আবার এই ছবিটা আঁকি, এটা হচ্ছে তার, তারের ভিতরে এখানে হচ্ছে আর দূরত্ব, তাহলে আর কিন্তু একটা ভেক্টর, আর এখানে এই অ্যাঙ্গেলটা যখন চিন্তা করছি তখন এই ডিএলটাকে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি মনে করতে পারি। তাহলে ডিএল কে যদি আমরা ভেক্টর কোয়ান্টিটি মনে করি, আর একটা ভেক্টর, এখন এই আর এখানে আমরা এটাকে ভেক্টর আকারে আনার জন্য আমরা জিনিসটাকে একটু এভাবে লিখবো, মিউ নট বাই 4 পাই, দেখো একটু আমি বলি তারপরে কথা বলো, ডিএল সাইন থেটা, আমি এখানে ইচ্ছা করে একটা আর দিলাম আর এখানে আর কিউব দিলাম, তাহলে এখানে ব্যাপারটা যেটা দাঁড়াইলো আমরা লিখবো মিউ নট বাই 4 পাই, হ্যাঁ, আই বাই আর কিউব, আই বাই আর কিউব ডিএল, এরপরে আমরা লিখলাম ডিএল আর সাইন থেটা। ঠিক আছে, এখন দেখো এই এই ডিবি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এল একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ও ভেক্টর কোয়ান্টিটি। তো এই ডিএল আর সাইন থেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমরা একটা ক্রস প্রোডাক্টের ফর্মুলা আনতে পারবো। তো আলটিমেটলি এই ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা হবে এরকম, ডিবি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই আর কিউব, হ্যাঁ, এটাকে আমরা লিখবো ডিএল ক্রস আর। ঠিক আছে, এই ডিএল ক্রস আর করলে আমরা ডিবি এর প্রকৃত ডিরেকশনটা পাবো, কারণ একটা তারের ভেতর দিয়ে, এখন মানে এটা এটা কিভাবে আমরা ডিএল ক্রস আর বলতেছি, দেখো আমরা এরকম সোজা তার যদি চিন্তা করি, এখন এই সোজা তারের ভিতর দিয়ে আমরা জানি এরকম ভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইরকম। এখন দেখো এটা যদি কার্ডবোর্ড চিন্তা করি, তাহলে আমরা জানি এখানে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা কাজ করে এই ডিরেকশনে। এখন দেখো এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। এখন দেখো এই এই এইটা হচ্ছে ডিএল ভেক্টর, এটা হচ্ছে ডিএল ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে। তাহলে তুমি দেখো এই ভেক্টরের সাথে যদি তুমি এই আর ভেক্টরের ক্রস প্রোডাক্ট করো, তাহলেই তুমি রাইট হ্যান্ড রুল অনুসারে এই ডিরেকশনে বিটা পাবা, মানে এই বি এর ডিরেকশনটা পাওয়া যাবে, মানে এটা হচ্ছে ডিএল ভেক্টরের দিক। হ্যাঁ, এটা হচ্ছে ডিএল ভেক্টরের দিক। ডিএল ভেক্টরের দিকটা ডিফাইন করা হয় তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেদিকে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএল ভেক্টরের দিক আর এটা হচ্ছে আর ভেক্টরের দিক। তাহলে একটা আইডিয়াল কেসের সাথে যদি তুমি মিলাতে পারো তাহলে বুঝবা যে এটা র্যান্ডম কেসেও মিলবে। তাহলে ডিএল এবং আর, তাহলে ডিএল ক্রস আর। ঠিক আছে, তুমি রাইট হ্যান্ড রুল দিয়ে তুমি চিন্তা করো, এখান থেকে যদি ক্রস প্রোডাক্ট নাও তাহলে এই ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা এইদিকে হবে, অর্থাৎ ডিএল ক্রস আর থেকে তুমি বি এর এক্সাক্ট ডিরেকশনটা পাবা। তো এই হচ্ছে আমাদের বায়োট-সেভার্স ল এর ভেক্টর ফর্ম। ঠিক আছে, এটাকে আমরা বলি ভেক্টর ফর্ম। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার নরমালি স্যার যখন তড়িৎ ক্ষেত্র আমরা বলি, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র যখন বলি, তখন স্যার ওটার সাথে একটা চার্জ সম্পর্কিত থাকে। ইয়েস ইয়েস, মানে একটা চার্জ থাকলে স্যার তার তড়িৎ ক্ষেত্র বা
হ্যাঁ 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 তড়িৎ হ্যাঁ ক্ষেত্র প্রাবল্য থাকে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ যখন স্যার একটা চৌম্বক তড়িৎ ক্ষেত্র বলে। একটা আধানের ভিতর প্রবাহিত হয়, তখন স্যার তার আশপাশে তো স্যার কোনো চুম্বক জাতীয় পদার্থ থাকে না, কিন্তু না না কেন না না স্যার না, তার এই যে এটাই বলতেছি, দেখো এই যে আবার তাহলে তোমার প্রশ্নটার উত্তর দেখো, আমরা বলতেছি ই ইকুয়ালস টু কি, এভাবে চিন্তা করো, এফ বাই কিউ, ঠিক আছে, ই ইকুয়ালস টু হচ্ছে এফ বাই কিউ, ঠিক আছে, তাহলে এই এফটা কার উপরে কাজ করবে, কিউ এর উপরে কাজ করবে, জি ঠিক আছে, স্যার, এফটা কাজ করবে কিউ এর উপরে। একক আধানের আর উপর বল। দেখো বি ইকুয়ালস টু হলো এফ বাই কিউ ভি, তার মানে এই এফটা কাজ করবে কিসের উপর, গতিশীল আধানের উপর। গতিশীল আধানের উপর। তার মানে একটা আধান তুমি এখানে এমনি রেখে দিছো, এটার উপর বল ক্রিয়া করতেছে, তাহলে তুমি বুঝবা এখানে তড়িৎ ক্ষেত্র আছে, এখানে তড়িৎ ক্ষেত্র আছে। কিন্তু একটা আধান এখানে রাখছো, এটার উপর কোনো বল ক্রিয়া করতেছে না, কিন্তু যখনই তুমি আধানটা গতিশীল করবা তখন দেখতেছো যে এটার মধ্যে বল ক্রিয়া করতেছে। কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে গতিশীল করলেই কোনো বল ক্রিয়া করে না, কিন্তু ওই ডিরেকশন ছাড়া অন্য যে কোনো ডিরেকশনে যদি তুমি এটাকে গতিশীল করো, তখন যদি বল এই এই আধানের উপর বল তুমি অনুভব করো, তখন তুমি বুঝবা যে এখানে একটা কি আছে, এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। তার মানে আধান দিয়েই তুমি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটাকে বুঝতে পারো। আধানকে স্থির রেখে যদি তুমি দেখো যে একটা স্থির আধানের উপর বল প্রযুক্ত হচ্ছে, তখন বুঝবা যে আধানটা একটা তড়িৎ ক্ষেত্রে আছে। আবার একটা আধানকে গতিশীল করে যদি তুমি বল অনুভব করো, তখন তুমি বুঝবা যে আধানটা একটা চৌম্বক ক্ষেত্রে আছে। এখন একটা আধানকে যদি তুমি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে, মনে করো একটা আধানকে এইভাবে গতিশীল করলে তুমি কোনো বল অনুভব করতেছো না, বুঝো জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। মনে করো এই পথে যদি তুমি কোনো একটা আধানকে গতিশীল করো, তখন তুমি দেখতেছো যে তুমি কোনো বল অনুভব করতেছো না, কিন্তু এই পথের বাইরে গেলেই বল অনুভব হয়, তখন তুমি বুঝবা যে এক্স্যাক্টলি এই ডিরেকশনে একটা দিক আছে, এটাই হচ্ছে বি এর ডিরেকশন। অর্থাৎ আধান যে পথে ভ্রমণ করলে কোনো বল অনুভূত হয় না, সেই পথটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের পথ, বা সেই দিকটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বলরেখা হচ্ছে সেটাই। অর্থাৎ আধানের গতির দিকে, আধান যে পথে গতিশীল হলে আধান কোনো চুম্বক বল অনুভব করে না, ওই পথটাই হচ্ছে চৌম্বক বলরেখার দিক। কেন, ওই যে আমরা বলছি, এই ফর্মুলাটাকে আবার চিন্তা করো, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এখন খেয়াল করো, কিউ নট ইকুয়ালস টু জিরো, ভিও নট ইকুয়ালস টু জিরো, বাট এফ ইকুয়ালস টু জিরো, দেন হোয়াট ডাজ ইট মিন, কিউ নট ইকুয়ালস টু জিরো, ভিও জিরো না, ঠিক আছে, এফ ও এফ জিরো হচ্ছে, এফ কে জিরো বানাইতে হলে তোমার কি জিরো করতে হবে, সাইন। মানে মানে করো বি আছে, ভিও আছে, কিউ আছে, তাহলে কিন্তু তুমি এফ কে জিরো বানাইতে চাও, তাহলে কি করতে হবে, এখানে থেটা ইকুয়ালস টু জিরো বানাইতে হবে। মানে থিটা, সাইন থিটা। অর্থাৎ তুমি যদি এই লুপ দিয়ে চলাফেরা করলে যদি তুমি কোনো বল অনুভব না করো, তখন তুমি বুঝবা এই লুপটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র লুপ। বুঝতে পারছো কথাটা? এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে চৌম্বক বলরেখা হচ্ছে এমন, মানে মানে চৌম্বক বলরেখা হচ্ছে আধানের জন্য এমন গতিপথ, যে গতিপথে আধান কোনো চৌম্বক বল অনুভব করে না। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের। স্যার, চুম্বক চুম্বক বলরেখা কি স্যার এরকম আঁকা বাঁকা হইতে পারে? হ্যাঁ, আঁকা বাঁকা হতে পারে, হতে পারবে না? চৌম্বক কেমনে বলরেখা স্যার? ক্লোজড, আঁকা স্যার বাঁকা চৌম্বক বলরেখা হতে পারে না? তুমি যদি মানে চারপাশ থেকে এলোমেলো ভাবে বিভিন্ন স্ট্রেংথের চুম্বক রাখো, তখন চৌম্বক বলরেখা তো আঁকা বাঁকা হতেই পারে, চৌম্বক বলরেখার শেপ আমরা আঁকা তো বাঁকা জানি হতে পারে। বলরেখা গুলো নর্থ থেকে বের হয়ে সাউথের ভিতর দিয়ে ঢুকে আবার না, নর্থে যায়। সেটা তো ঠিকই আছে, প্রত্যেক ক্ষেত্রে নর্থ থেকে বের হয়ে সাউথের দিকে বের হবে, কিন্তু নর্থ থেকে বের হয়ে তুমি ভূচুম্বক বলরেখার তো বিভিন্ন ইরেগুলার শেপ আছে। মনে করো এখানে একটা নর্থ, একটা চুম্বক আছে, এই চুম্বকের বলরেখা এই দিক দিয়ে যাচ্ছে, এখন তুমি যদি এখানে আবার একটা নর্থ পোল রাখো, তাহলে এই দিক দিয়ে একটা কার্ভ তৈরি হয়ে যাবে না? আবার এখানে এটা স্যার, এইভাবে আমি গেল, বুঝতে তাই না? পারছি, বুঝতে এভাবে পারছি। করে তো তৈরি হতেই পারে, ঠিক আছে, বুঝতে পারছো? জি, এটা জি, হচ্ছে জি, ফ্লুইড স্যার। মেকানিক্স এর মতো, ফ্লুইড ফ্লোর মতো, ফ্লুইড ফ্লো করতেছে, এটার মধ্যে একটা কন্টিনিউইটি থাকবে, কিন্তু সেই কন্টিনিউইটির মধ্যে ভ্যারিয়েশন থাকতে পারে, মানে ডিরেকশন চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে জি, স্যার। আমাদের বায়ট সেভার্ট সূত্র বা বায়ট সেভার্ট সূত্রের ভেক্টর ফর্ম। আমি বায়ট সেভার্ট সূত্রের অ্যাপ্লিকেশন এবং গাণিতিক সমস্যাটাতে কি আগামী ক্লাসে যাব, অ্যাপ্লিকেশন দেখায়। আজকে
যে আলোচনা স্যার হয়েছে বায়োট সেভার সূত্রটা পর্যন্ত আবার একটু পড়ো। বায়োট সেভার সূত্রের দুইটা অ্যাপ্লিকেশন আছে বইতে, অ্যাপ্লিকেশন এবং কিছু গাণিতিক সমস্যাটাতে আমরা বরং আগামী ক্লাসে যাই, আজকে এখানে শেষ করে দিই স্যার লেকচার। আর স্যার একটা কোশ্চেন স্যার, এই ই আর বি একসাথে কখনো আসতে পারে না, অর্থাৎ তড়িৎ বল প্লাস হ্যাঁ হ্যাঁ চুম্বক হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তড়িৎ বল চৌম্বক বল দুটো একসাথে আসতে পারে না। মনে করো তার লরেন্ট বল বলে স্যার হ্যাঁ, এটাকে। এটাকে লরেন্জ ফোর্স বলে, মানে যে কোনো আধানের উপর একই সঙ্গে দুই রকম বল ক্রিয়া করতে পারে। যেমন তুমি আচ্ছা এরকম চিন্তা করো, মনে করো এখানে একটা বড় আধান আছে, ঠিক আছে, আর এখানে একটা ম্যাগনেট আছে, এটা একটা ম্যাগনেট, নর্থ সাউথ পোল একটা ম্যাগনেট। এখন তুমি যদি এখানে একটা আধানকে গতিশীল করো, তাহলে এই আধানের জন্য এই আধানের উপর স্থির তড়িৎ বল ক্রিয়া করবে, আবার এই ম্যাগনেটের জন্য এই আধানের উপর চৌম্বক বল ক্রিয়া করবে, এটার জন্য এখানে বি আছে, তাহলে দুইটাই ক্রিয়া করবে। বুঝতে পারছো? তখন এটাকে আমরা লরেন্জ ফোর্স বলি। লরেন্জ ফোর্সকে আমরা একবারে এফ এফ লরেন্জ ইকুয়ালস টু আমরা বলি ওই যে কিউ ইন্টু বি ক্রস বি, দুইটা ভেক্টরের যোগ। বি ক্রস বি প্লাস ই কিউ, ঠিক আছে, এরকম এফ ইকুয়ালস টু এই যে লরেন্জ বল, ই কিউ হচ্ছে এটা হচ্ছে কুলম্বস ফোর্স, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তো এটাকে আমরা কিউ নেই, কিউ নিয়ে বি ক্রস বি প্লাস ই, ঠিক আছে, এটা। এবং এই জিনিসটাকে বলা হয় লরেন্জ ফিল্ড ফর ইউনিট কিউ। এই যে এটাকে আমরা বলি লরেন্জ ক্ষেত্র। বুঝতে পারছো? ভি ক্রস বি প্লাস ই, এগুলার মানে মানে এটার ডেফিনেশন গুলো আপাতত জানো, এই ইন্টারমিডিয়েট লেভেলে এগুলার খুব বেশি বিস্তারিততে আমরা যাব না। তো আজকে তাহলে এখানে আপাতত শেষ করি, ঠিক আছে? আমরা চৌম্বক ক্ষেত্র এবং এগুলোর ভেক্টর কনসেপ্টটা সম্পর্কে জানলাম, বায়োট সেভার্স লটা জানলাম। এরপরে বায়োট সেভার্স ল এর প্রয়োগ দুইটা আছে, একটা সোজা সমান্তরাল তার আছে, আর আরেকটা হচ্ছে বৃত্তাকার তার। এই দুইটা বোঝাতে খুব বেশি সময় লাগবে না, সোজা ক্যালকুলেশন। এরপরে আমরা কিছু গাণিতিক সমস্যা সহ আগামী ক্লাসটা ইনশাল্লাহ করব। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি। জি স্যার। আল্লাহ হাফেজ। আমি আপলোড দিব ক্লাসের পরে, যদি আরো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন পরে আগামী ক্লাসে করবা, বা আমাকে প্রশ্ন করে ওই মেসেঞ্জারে পাঠাই দিও। তো ঠিক ওকে আছে, স্যার। আল্লাহ হাফেজ।